হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে পরীক্ষিতের তক্ষক দংশন। তো তক্ষক দাঁড়িয়ে আছে সবার বাইরে। এমতো সবাই কাশ্যপের সঙ্গে দেখা। কাশ্যপ আর তক্ষক এসছে পরীক্ষিতকে দংশন করবে, আর কাশ্যপ আসছে পরীক্ষিতকে বাঁচাবে। রাস্তার মধ্যে দেখা, দুইজনের কথোপকথন হচ্ছে। তক্ষক কহিলেন, হে কশ্যপ, যদি আমি কোনো বস্তু দংশন করিলে তুমি চিকিৎসা দ্বারা তাহাকে রক্ষা করিতে পারো, তবে সম্মুখস্থ এই বটবৃক্ষে দংশন করিতেছি। তক্ষক তখন শুনে বলছে যে আমি দংশন করলে তুমি যদি বাঁচাতে পারো, এটা যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে যে সামনে যে বটবৃক্ষ, আমি এই বটবৃক্ষকে দংশন করছি, তুমি এটাকে বাঁচিয়ে দেখাও, তাহলে আমি বিশ্বাস করব। তুমি ইহাকে রক্ষা করিয়া আপনার মন্ত্রপূর্বক প্রভাব দেখাও, তুমি এটাকে বাঁচিয়ে তোমার মন্ত্রের যে জোর আছে সেটা তুমি প্রমাণ করো। কশ্যপ কহিলেন, হে ভুজগেন্দ্র, তুমি দংশন করো, আমি এই মুহূর্তে ইহাকে পুনরুজ্জীবিত করিতেছি। তখন কশ্যপ বললেন যে তুমি দংশন করো, আমি এখনই একে বাঁচিয়ে তুলব। ভুজঙ্গেশ্বর তক্ষক মহাত্মা কাশ্যপের এই বাক্য শ্রবণ করিয়া সম্মুখস্থ সেই বটবৃক্ষকে দংশন করিলেন। তক্ষক তখন দেখি এত বলছে, তখন সেই বটবৃক্ষকে তক্ষক দংশন করে। বটবৃক্ষ তক্ষকের তীব্র বিষানালে মূল অবধি পল্লবাগ্র পর্যন্ত প্রজ্বলিত হইয়া উঠিল। দংশন করার সঙ্গে সঙ্গে বিষের এত প্রভাব যে সঙ্গে সঙ্গে আগুন ধরে গেছে, একদম মূল পর্যন্ত, মাটির নিচে পর্যন্ত। আর উপরে পল্লব, মানে পাতা বের হয় যেখানে, এবং ক্ষণকালের মধ্যে ছাই হয়ে গেল। তখন তক্ষক কাশ্যপ মুনিকে কহিলেন, হে দ্বিজোত্তম, এই বৃক্ষকে পুনরুজ্জীবিত করিয়া যত্নবান হও। তখন তক্ষক বললেন যে মহর্ষি, তুমি তো বলছিলে, এবার একে বাঁচিয়ে দেখাও। মহর্ষি কাশ্যপ তক্ষকের বাক্য শ্রবণ করিয়া সেই ভস্মীভূত বৃক্ষের ভস্মরাশি গ্রহণপূর্বক তক্ষককে কহিলেন, হে ভুজগেন্দ্র, আমার বিদ্যাবল দেখো, আমি তোমার সমক্ষেই এই ভস্মীভূত বনস্পতিকে পুনরুজ্জীবিত করিতেছি। তখন সেই এক মুষ্টি সেই গাছের পোড়া ছাই নিয়ে তক্ষককে বললেন যে তুমি দেখো আমার বিদ্যাবল। অনন্তর দ্বিজসত্তাম কশ্যপ স্বীয় বিদ্যাপ্রভাবে সেই ভস্মীকৃত ন্যাঘ্র পাদপকে পুনরুজ্জীবিত করিলেন। উনি মন্ত্রভূত করে সেই ছাই সেখানেই আবার রাখলেন। গাছ আবার যেমন ছিল তেমন হয়ে গেল। প্রথমে অঙ্কুর, তৎপরে পত্রদ্বয়, তদনন্তর পত্রসমূহ, পরিশেষে শাখা প্রশাখা প্রভৃতি সমুদায় অংশ সুচারুরূপে প্রস্তুত হইল। ঠিক আগে যেমন ছিল ঠিক সেই রূপেই গড়ে উঠল। এই রূপে মহর্ষি কাশ্যপের মন্ত্র বলে ওই বটবৃক্ষ পুনরুজ্জীবিত হইল। দেখিয়া তক্ষক তাহাকে বলিলেন, হে ব্রাহ্মণ, তুমি যে বিদ্যা বলে আমার মতো অন্য সর্পের বিষক্ষয় করিবে, ইহা বড় আশ্চর্যের বিষয় নহে। তখন তক্ষক বললেন যে মহর্ষি, তুমি যে আমার এই বিষ এবং অন্য আমার থেকেও যদি বিষধর থাকে তাদের বিষও যে ক্ষয় করে দেবে, এতে আর আশ্চর্যের কিছু নেই, তুমি পারবে, এটা আমি বিশ্বাস করছি। যেহেতু ভাবাদৃশ্য মন্ত্র বিশারদ তেজস্বী লোকের কিছুই দুঃসাধ্য নয়। মন্ত্র বিশারদ যারা, তাদের কিছুই অসম্ভব বলে কিছু নেই। এক্ষণে জিজ্ঞাসা করি, তুমি কি নিমিত্ত তথায় গমন করিতেছ? এখন তুমি বলো যে কিসের কারণে তুমি সেখানে যাচ্ছ। তুমি যে বস্তুর লাভ আকাঙ্ক্ষায় সেই নিরীপের নিকট যাইতেছ, তাহা অতি দুষ্প্রাপ্য হইলেও আমি তোমাকে দেব। তুমি যে
ধন সম্পদের আশায় যাচ্ছ, সেটা যতই দুষ্প্রাপ্য হোক না কেন আমি তোমাকে দেব, তুমি বলো। ব্রহ্মশাপে রাজার আয়ু শেষ হইয়াছে। তক্ষক তখন বললেন যে এই যে ব্রহ্মশাপ দিয়েছে, ব্রহ্মশাপের কারণে তার আয়ু শেষ হয়ে গেছে। অতএব তুমি তাহার রক্ষণের বিষয়ে কৃতকার্য হইতে পারো কিনা সন্দেহ। এবার আয়ু শেষ হয়ে গেলে তুমি তাকে বাঁচানোটা প্রকৃতির অনুকূলে নয়। যদি তুমি তাহাকে রক্ষা করিতে না পারো, তাহলে তোমার ত্রিলোক বিস্তৃত যশরাশি নিস্তেজ দিবাকরের ন্যায় একেবারে অন্তর্হিত হইবে। তোমার যে যশ খ্যাতি, কারণ তার আয়ু থাকতে তার আয়ু ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু যার আয়ু শেষ হয়ে গেছে তার আয়ু ফিরিয়ে দেওয়া অসম্ভব। সেটা কালের অনুকূলে নয় এবং সেটা কেউ করে না। অতএব তোমার তখন বদনাম হবে। কশ্যপ তক্ষক বাক্য শ্রবণ করিয়া কহিলেন, হে ভুজঙ্গম, আমি ধনার্থী হইয়া তথায় গমন করিতেছি। আমি সেখানে যাচ্ছিলাম যে তাকে বাঁচিয়ে দিলে সে আমাকে ধন দান করবে। তুমি আমাকে প্রচুর ধন দাও, তাহলে আমি নিবৃত হইতেছি। তুমি আমাকে ধন, আমি যে জন্য যাচ্ছিলাম সেটা দাও, আমি ফিরে চলে যাচ্ছি। তক্ষক কহিলেন, হে দ্বিজোত্তম, তুমি যত ধন আকাঙ্ক্ষা করিয়া রাজার নিকট গমন করিতেছ, আমি তদপেক্ষা অধিক দিতেছি। তুমি যে যতটা আশা নিয়ে যাচ্ছিলে তার থেকে অধিক আমি তোমাকে দিচ্ছি। তুমি নিবৃত্ত হও, তুমি আর যেও না। দ্বিজোত্তম কশ্যপ তক্ষকের বাক্য শ্রবণন্তর দিব্যজ্ঞান প্রভাবে ধ্যান করিয়া দেখিলেন যে সত্যই রাজা পরীক্ষিতের আয়ু শেষ হইয়াছে। তখন কাশ্যপ ধ্যান যোগে দেখলেন যে না, সত্যি রাজা পরীক্ষিতের আয়ু শেষ হয়ে এসছে এবং এর তক্ষকের দংশন করা না করা দুইয়ের কোনো মূল্য নেই। অতএব এটা তার নিমিত্ত মাত্র। তক্ষক দংশন, তার আয়ু শেষ হয়ে এসছে, সে সপ্তম দিবসেই প্রাণ ত্যাগ করবে। তখন তিনি তক্ষকের নিকট হইতে অভিলাষিত অর্থ লইয়া স্বস্থানে প্রস্থান করিলেন। তখন তক্ষকের কাছ থেকে ধন টন নিয়ে তিনি নিজের আশ্রমে ফিরে গেলেন। এইরূপে মহাত্মা কশ্যপ প্রতিনিবৃত্ত হইলে তক্ষক অবিলম্বে হস্তিনানগরে উপস্থিত হইলেন। কাশ্যপ ফিরে গেলে তক্ষক আস্তে আস্তে হস্তিনানগরে প্রবেশ করলেন। গমন সময়ে শুনিলেন রাজা বিষহার মন্ত্র ঔষধ সংগ্রহ করিয়া অতি সাবধানে রইয়াছেন। রাস্তায় শুনতে পেলেন, সে তো বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে যাচ্ছে, রাস্তায় শুনতে পেলেন যে সেই বিষহরী মন্ত্র যারা জানে, সেই সব বৈদ্য এবং তপবল সম্পন্ন লোক এবং যারা সেই ঔষধ, বিষহরী ঔষধ, এগুলো নিয়ে খুব সাবধানে আছেন। তখন তিনি মনে মনে চিন্তা করিলেন যে রাজাকে মায়া প্রভাবে বঞ্চিত করিতে হইবে। তখন তিনি ভাবলেন যে মায়া ছাড়া সম্ভব নয়, ছল করতে হবে। অতএব এক্ষণে কি উপায় অবলম্বন করা কর্তব্য, এখন কি করা যায়। তদনন্তর নাগরাজ তক্ষক অন্যান্য সর্পগণকে আদেশ করিলেন, তোমরা ব্রাহ্মণ রূপ ধারণপূর্বক বিশেষ প্রয়োজন আছে এই ছল করিয়া অব্যাগ্রচিত্তে রাজসমীপে গিয়া ফল, পুষ্প, কুশ ও জল প্রদান দ্বারা তাহাকে আশীর্বাদ করিবে। তোমরা কি করবে? তোমরা আগে চলে যাও, গিয়ে ফল, পুষ্প, কুশ, জল, এই মন্ত্রভূত জল, এইগুলো সব নিয়ে যাবে। নিয়ে গিয়ে তাকে আশীর্বাদ করো, এমনভাবে করো তার যেন মনে হয় যে না, এদের আশীর্বাদে আমার আর কোনো অসুবিধা নেই। এইরূপ আদিষ্ট হইয়া ব্রাহ্মণ বেশ পরিগ্রহপূর্বক রাজ সান্নিধানে গমন করিয়া কুশ, জল, ফল দিয়া রাজাকে আশীর্বাদ করিলে রাজা সেই সমস্ত গ্রহণ করিলেন। এরা ব্রাহ্মণ বেশ ধারণ করে গিয়ে রাজাকে আশীর্বাদ করলেন এবং রাজা সে সবগুলো গ্রহণ করলেন। পরে কার্য সমাধানান্তর তাহাদিগকে বিদায় করিলেন, তাদেরকে বিদায় দিয়ে দিলেন। সদ্য তাপসরূপী ভুজঙ্গমেরা গমন করিলে রাজা আমাত্যগণ ও সুহৃদগণকে কহিলেন, এরা চলে আসার পরে তখন পরীক্ষিত যারা আছে সেখানে রাজসভায় তাদের বললেন, আইসো আমরা সকলে একত্র হইয়া এই সকল তাপসদত্ত সুস্বাদু ফল ভক্ষণ করি। এই যে ব্রাহ্মণেরা দিয়ে গেছে ফল, এটা আমরা সেবা করি। দুর্দৈববশত ভূপতির
ফল ভোজনে প্রবৃত্ত হইল। দৈবের ঘটনে তার ফল খেতে ইচ্ছা জাগল। যে ফলের মধ্যে তক্ষক গুপ্তভাবে ছিলেন, একটা ফলের মধ্যে তক্ষক গুপ্তভাবে খুব ক্ষুদ্র আকারে ছিলেন। দৈব নির্বন্ধক্রমে তিনি সেই ফলটি স্বয়ং ভক্ষণ করিতে লইলেন। পরীক্ষিত সেই ফলটি খাওয়ার জন্যে নিলেন, যে এটা আমি সেবা করি। ভক্ষণ করিবার সময় ওই ফল হইতে এক অনুপরিমাণ কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট বহির্গত হইল। সেই ফলটি থেকে একদম অনুপরিমাণ কৃষ্ণনয়ন তাম্রবর্ণ, কালো চোখ, তামার মতো বরণ এক কীট, মানে ছোট্ট পোকা। রাজা সেই কীট গ্রহণ করিয়া সচিবদিগকে কহিতে লাগিলেন। সেই কীটটি হাতের ভরে নিলেন, নিয়ে যারা ছিল মন্ত্রীগণ তাদেরকে বলতে লাগলেন, সূর্যদেব অস্তাচলে গমন করিতেছেন, আজি আর আমার বিষের ভয় নাই। এক্ষণে এই কীট তক্ষক হইয়া আমাকে দংশন করুক। দৈবের ঘটন কেমন দেখো। তখন পরীক্ষিত নিজেই বলছে, আজকে আর আমার ভয় নেই, সূর্য প্রায় অস্তাচলে, তো এই কীট এখন তক্ষক হয়ে আমাকে দংশন করুক। তাহলে সাপেরও মোচন হয় আর ব্রাহ্মণেরও বাক্য সত্য হয়। যে সাপ দিয়েছ তারও মোচন হয় এবং তার যে বাক্য সেটাও সত্য হোক। মন্ত্রীরাও কাল প্রযোজিত হইয়া তাহার সেই বাক্যে অনুমোদন। মন্ত্রীরা বললেন, হ্যাঁ তা ঠিক, তা ঠিক, যেমন আমরা অনেকেই বলে থাকি মূর্খের মতো। মরণোন্মুখ রাজার দুর্বুদ্ধি ঘটিল। মৃত্যু সময় এগিয়ে এলে বলে না যে বিনাশকালে বুদ্ধিভ্রষ্ট। তিনি সেই কীট স্বীয় গ্রীবায় রাখিয়া হাসিতে লাগিলেন। তিনি সেই কীট নিজের উরুর উপরে রাখলেন। কীটরূপী তক্ষক নিজ দেহ দ্বারা তৎক্ষণাৎ রাজার গ্রীবাদেশ বেষ্টন করিল। তখন সেই কীট থেকে তক্ষক নিজের রূপ ধারণ করে সেই উরুতে পেঁচ দিতে শুরু করল। তখন রাজার চৈতন্য হইল, তখন রাজা বুঝতে পারল। তক্ষক অতি বেগে রাজার গ্রীবাদেশ বেষ্টনপূর্বক ভীষণ গর্জন করিয়া তাহাকে দংশন করিল। তক্ষক তখন বিরাট গর্জন করে গ্রীবাদেশ উরুকে জাপটে ধরে দংশন করল। পরীক্ষিতের প্রাণ বিয়োগ এর পরের পর্বে। তো এটা এখানেই রাখছি। হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। আসুন পরের পর্বে কি বলে।